কোনো শহীদ পরিবারের ভাবি তো সে কথা বলেননি, একমাত্র হুম। আমিই তো বলছি, কারণ আমার রুমের বাইরে ছিল। কোনো ভাবি তো সে কথা এখন পর্যন্ত বলেননি। হুম। এটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তো সেজন্যই আমি বলতে পারছি যে আমি যদি এটা ওনাকে বলি, উনি ডেফিনেটলি আমার কথাটা শুনবেন। যে পদুয়া, রৌমারী আর পিলখানা, এটা তো মানে এটা আওয়ামী সরকারের আমলে, সেখানে তাদের যে জেদের বশবর্তী হয়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে, এভাবেই তো আমরা ধরে নিতে পারি। সেক্টর কমান্ডার হয়ে আসলেন কর্নেল আফতাব, শহীদ কর্নেল আফতাব পিলখানায় শহীদ হয়েছেন। তারপরে দেখলাম যে তানভীর যে বিভিন্ন জায়গায় অপারেশনে যেত, এই জিনিসগুলোতেও মানে একটা সময় বুঝতে পারলাম যে এই জিনিসগুলাতে উনি অতটা আমরা হ্যাপি ছিল। না, কোথায় ওনার হ্যাপি থাকার কথা। হ্যাঁ, তো হুম। তারপরে তো পিলখানা হত্যাকাণ্ডটা হয়ে গেল। আপু, যেটা আমি মনে করি যে আমাদের সেনাপ্রধান যেভাবে বলবেন, হ্যাঁ, তো আমাদের তো সেভাবেই দেখতে হবে জিনিসগুলা, কারণ উনি আমাদের সবার অভিভাবক। হ্যাঁ, আমরা যেহেতু সেনা পরিবার, আমাদেরকে সেভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, কিন্তু পিলখানার ভিতরে আমরা যারা সেদিন ছিলাম, হ্যাঁ, আমরা যা কিছু বিভিন্ন পরিবার ছিলাম, আমাদের চোখে যেটা পড়েছে, আমরা যেটা ফিল করেছি, হ্যাঁ, সেটা তো আমরা এসে আমাদের মতো করে বলেছি। হুম। তো সেখানে প্রত্যেকেরই স্টেটমেন্টকে গুরুত্বপূর্ণ হিসাবে নিতে হবে, তাই না? তো যার যতটুকু মানে যার কাছে যতটুকু আসছে সেটাই তো সেভাবে বলবো। তো এভাবে আমি 9 সালে স্টেটমেন্ট দেওয়ার কারণে, তখন তো আওয়ামী লীগ সরকার ছিল। আর আম, এখানে আওয়ামী লীগ সরকারের যে একটা এখানে প্রভাব ছিল এই হত্যাকাণ্ডের পিছনে, এখানে লুকানোর মতো তো আসলে কিছু নাই, ঠিক না? হুম। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই পর্যন্ত আমি কখনো আমাদের চিফের সাথে কথা বলার সুযোগ পাইনি। তো কথা বলতে পারলে হয়তো আহ, বিষয়টা ইজি হতো, বা ওনার সাথে আমি বলতে পারতাম। হ্যাঁ, এই প্রসঙ্গটা এভাবে আর কি আমি বললাম। তো এখন আমি বলি যে প্রেজেন্ট সিচুয়েশন যেটা চলছে, আপনি যদি তদন্তের কথা বলেন, আমি 2 দিন গিয়েছিলাম। আমি নিচ থেকে গিয়েছি, আমাকে তখন পর্যন্ত ডাকা হয়নি। আমার মনে হয়েছিল যে আমার এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ, আমি জানিয়ে আসি। তো যখন গেলাম আমি আমার মতো করে বলে এসেছিলাম। বাট সেকেন্ড ডেটে যেটা হয়েছে, যে ওখানে আমি কিছু ব্যাপারের সাথে মনে হয়েছে যে এই ব্যাপারগুলো আমি যখন বলবো যে আমি কোথায় ছিলাম এবং আমার পাশে কে ছিল, আমাকে কেন ধরে নিয়ে গেল, এবং পরবর্তীতে আমার পাশে যিনি ছিল তাকে কেন ধরা হলো না, এই ব্যাপারগুলো আমি হুম। তুলে ধরাতে আমার দেখা গেল যে কমিশনের একজন সদস্য আমার উপর একটু নারাজ হয়ে গেলেন। তো হুম। তখন আমার মনে হলো যে আসলে এখানে আসলে কিভাবে তদন্তটা স্মুথলি কিভাবে আসবে। তো তারপর হচ্ছে ব্রিগেডিয়ার সাইদ ভাই আছেন, উনি আমাকে বললেন যে ভাবি আপনি কোনো টেনশন করবেন না, যে এখান থেকে আমরা যে কোনো ভাবেই হোক তদন্তটা একদম স্বচ্ছভাবে করে নিয়ে আসবো। হ্যাঁ, সবাই এখানে অ্যাক্টিভলি কাজ করছেন। আমি আশ্বস্ত হয়ে চলে আসছি এবং আমি বিশ্বাস করি যে এই তদন্ত সুষ্ঠুভাবে হবে। আর যখন আপনি বললেন যে আমাদের চিফ যেটা বলছেন যে তদন্ত হুম। শেষে যখন চিফের সামনে তুলে ধরা হবে, উনি তো তখন জানতে পারবেন যে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো কি হয়েছে, তাই না? হুম। হুম। আর এবার আমি বলি আপনাকে যে আমি পিলখানাতে যেটা দেখেছিলাম, যে আমার রুমের বাইরে আমি যে অন্য ভাষা শুনতে পেয়েছি, তো এ পর্যন্ত আমার কাছে যেমন আসছে যে উম, আহ, আমি তো সেগুলো প্রমাণ করতে পারবো না। তো আমি যেটা বলছি যে আমি পিলখানাতে যে হিন্দি ভাষা কেন শুনেছি, প্রমাণ করতে তো হবে? তার সেটা তো অনেকেই বলছে হিন্দি ভাষা শুনেছে। আর আপনি তো এখন নিজের কানে শুনেছেন, আপনি নিজেই তো সাক্ষী, রাজসাক্ষী, আপনি কেন? জি, আমি আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে 9 সালে বলার কারণে কিন্তু আমি 15.5 বছর ভীষণ খারাপ ছিলাম শেখ হাসিনার হুম। সময়টুকু। তো তার মানে কি দাঁড়াচ্ছে, যে হিন্দি ভাষার বিষয়টা এতটাই খারাপ ছিল আমার বলাতে, যার কারণে আমি 15.5 বছর অনেক খারাপ অবস্থায় ছিলাম। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে যখন আমি এই ব্যাপারটাকে সামনে আনতে চাচ্ছি, তখন আবার জিনিসটা আমার এমন একটা অবস্থায় গেল না, আমি আমাদের সেনা প্রধান পর্যন্ত ব্যাপারগুলো পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, হুম। আমি তো মানে আজ পর্যন্ত বলতে পারিনি, ওনার কাছে বলতে পারলে তো জিনিসটা অন্যরকম ভাবে হতো। হ্যাঁ, ওনার কাছে তো আমি রিচ করিনি, গেল এটা। সেকেন্ড হচ্ছে
আপনার আম, ওখান থেকে উনাকে তো বাইরের কেউ কোনো দেশ? বলেননি সে কথা, কোনো শহীদ পরিবারের ভাবি তো সে কথা বলেননি, একমাত্র হুম। আমিই তো বলছি, কারণ আমার রুমের বাইরে ছিল, কোনো ভাবি তো সে কথা এখন পর্যন্ত বলেননি। হুম। এটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তো সেজন্যই আমি বলতে পারছি যে আমি যদি এটা উনাকে বলি, উনি ডেফিনেটলি আমার কথাটা শুনবেন। আর তারপরে হচ্ছে আমি এখন যখন বলছি, তখন আমার কাছে যে ধরনের কথাবার্তা আসছে বা বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে আমি যে ধরনের ফেস করছি, যে এটা তো আমি প্রমাণ করতে পারবো না। হুম। তাহলে আমার কথা হচ্ছে, যিনি হিন্দিতে কথা বলেছিল, আমি তো 16.5 বছর ধরে তাদেরকে আমার পাশে রেখে দিব না প্রমাণটা আমি দেওয়ার জন্য? হুম। ঘটনা যখন ঘটে গেছে, সে ঘটনা করে চলে গেছে, সেটা তো কোনো মানে এলিমেন্ট না যে আমি আমার কাছে রেখে দিতে পারবো। হ্যাঁ, হুম। আমার কাছে বরঞ্চ আমি 15.5 বছর যেটার জন্য কষ্ট করেছি একটা কথা বলে দেওয়ার কারণে, এখন আমি নতুন করে 15.5 বছর পরে যখন আবার বলছি, তখনও আমাকে কষ্ট করতে হচ্ছে সেই স্বীকারোক্তিটা দেওয়ার, মানে সাক্ষীটা দেওয়ার জন্য। আমি কি আপনাকে বোঝাতে পারলাম মানে জিনিসটা? শেখ হাসিনার আমলেও আপনি এটা নিয়েই ফেসেছেন, এখন মানে সমস্যায় ছিলেন। এখন আপনি জি, যে তদন্ত কমিশন গঠন হয়েছে বা এটা নিয়ে জি, কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে 5ই আগস্টের পর জি, থেকে, জি, এখনো আপনি সেই একই বিষয় নিয়ে আপনি সমস্যায় আছেন, জি। যে হিন্দি সমস্যা কথা হলো, কেন শুনলেন? জি, 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 এটার জন্য বিভিন্ন কথা শুনে এক পর্যায়ে আমি আসলে কি করব, আর আমি নিজের মতো থেমে গেছি যে আর আর দরকার নাই। হ্যাঁ, তারপরে দেখেন, এখন যদি আমি বলি যে ঠিক আছে, সৈনিকদের ব্যাপার যদি বলি, আমার হাজবেন্ডের ডেড বডি তো পাওয়া যায়নি কোনো অবস্থায়। এখন ভারতীয় ইনভলভমেন্ট যে ছিল, যেমন হিন্দি কথার কথা থেকে তো বোঝা যায় যে মানে সেখানে ভারতীয় ইনভলভমেন্ট ছিল। আর ভারতীয় নাগরিকের সাথে জড়িত ছিল হচ্ছে আওয়ামী লীগের নেতারা, তাই না? তো এখানে বিভিন্ন সৈনিকরা জেল খাটছে এখন পর্যন্ত। হ্যাঁ, আবার কেউ কেউ ছাড়া পেয়েছে। বাট যেই অফিসারটার ডেড বডিটা এখন পর্যন্ত পাওয়া যায়নি, তার রানার সুন্দর মতো জেল থেকে বের হয়ে আওয়ামী লীগের যে একজন নেতা বা এমপি, মোজাম্মেল হক, তার ছত্রছায়ায় ছিল। হুম। মানে এই জিনিসটা আপনি কি বলবেন, আপনি বলেন, যেখানে আমার হাজবেন্ডের বডিটা পাওয়া যায়নি, সে আওয়ামী লীগের ছায়াতলে ছিল। তাহলে হুম। হুম। জিনিসটা কি বোঝাচ্ছে? আওয়ামী লীগের ইনভলভমেন্ট ছিল। আর এই যে পদুয়া, রৌমারী আর পিলখানা, এটা তো মানে এটা আওয়ামী সরকারের আমলে, সেখানে তাদের যে জেদের বশবর্তী হয়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে, এভাবেই তো আমরা ধরে নিতে পারি। ধরে নিতে পারি না? এটাকে যদি বিশ্লেষণ করেন আমাদের যে অফিসার ভাইরা আছেন, তারা তো সুন্দরভাবে এভাবেই ধরে নিবেন। আমার কথাটা কি ভুল হতে পারে? তাই না? হুম। মহসিন ভাই কি বলেন? এটা কি বিশ্লেষণ করলে এভাবেই আসে না না না, যে এটা এটা? নিয়ে কিন্তু আমরা অনেক কথা বলেছি। যেমন আমার মনে আছে যে এবং যখন মানে ঘটনা পিলখানায় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের তো একটা লিস্ট করা ছিল নিশ্চয়ই, মানে যেভাবে সেটা, ট্রান্সফার করে আনা হয়েছে। জি, আওয়ামী লীগের শাসনের শেষ সময়ে আহ, রৌমারী দিয়ে শেষ হয়, তাই না? হুম। পদুয়া রৌমারী দিয়ে শেষ সময়টা হয়ে যায়। তারপরে হচ্ছে পরবর্তীতে যখন আওয়ামী লীগ আসে, সেই সময়টায় শুরুতেই পিলখানা হত্যাকাণ্ড হয়। তাহলে হুম। ওই সময়ের শোধটা যদি পিল ওই সময়ের শোধটাই তো পিলখানাতে তোলা হয়েছে, তাই না? আর যদি আমরা সঠিক বিচার এই 15.5 বছরে পেয়ে যেতাম, তাহলে তো আজকের দিনে এসে বলতে পারতাম না যে সেটা আওয়ামী লীগ সরকারের ছিল। হুম। আমাদের পরিবারগুলোর মধ্যে থেকে এই যে আমাদের যদি সঠিকভাবে পুনর্বাসন হতো, আমাদের আহ আমাদের যদি সঠিকভাবে আমরা যদি বিচার পেতাম, তাহলে কিন্তু এই কথাগুলো আমরা বলতে পারতাম না। দেখা হুম। গেছে, দেখেন, আমার হাজবেন্ডের কথাটাই যদি আমি বলি, যে আমার হাজবেন্ড অনেক জুনিয়র অফিসার ছিল। হ্যাঁ, তো তার যে প্রত্যেকটা পোস্টিং, প্রথম পোস্টিংটা যখন হলো পিলখানাতে নেওয়ার পরে, ওর 8 দিনের ভিতরে 3 জায়গায় পোস্টিং হলো। ওকে বললো যে তোমাকে প্রথমে যেখানে দেওয়া হয়েছে ওটা তো ল্যান্ড, আমার এখন ঠিক মনে নাই কোন জায়গায় হয়েছিল, যে তুমি হুম। হচ্ছে এডির অফিসার, মানে এয়ার ডিফেন্সের, তো তোমাকে তো কখনো হিলে থাকতে হবে না, তাহলে হুম। তোমাকে হিলে কোথায় দেওয়া যায় ওটা দেখা যাক। তারপরে হুম। যেই জায়গাটা ছিল সেইটা প্রবাবলি 30 রাইফেল ব্যাটালিয়ন,
ও বাসায় আসার সাথে সাথে ওকে ফোন, মানে একদিনের মধ্যে বলল যে আবার চেঞ্জ হয়েছে, মানে 8 দিনের মধ্যে চেঞ্জ হয়ে আবার 35 রাইফেল ব্যাটালিয়নে দিল, যেখানে হচ্ছে এতই রিমোট যে ওখানে ফোনের কানেকশন নাই, পানি নাই, কারেন্টও নাই। হ্যাঁ, এমন একটা জায়গায় দেয়া হলো, ছোট হরিণায়। আম, ওখানে আমরা মানে ওখানে ও পোস্টিং পেলো। তো সেইখানে যে জায়গাটা ছিল ওদিকে হচ্ছে আপনার হিরোইন পাচার, তারপরে হচ্ছে ওখানে পাহাড়ের মতো জায়গায় স্মাগলিং এর জিনিসপত্র থাকে। প্রথম পোস্টিংটা ওর এরকম ছিল, ওই ব্যাটালিয়নটাই চলে আসলো চুয়াডাঙ্গাতে কয়েক মাস পরে। সেটা তো হচ্ছে আরো আরো সন্ত্রাসী এলাকা, যেখানে আপনার মনে করেন যে আমির হোসেন আমুর লোকের মানে দাপটে, তখন কিন্তু বিএনপির সময়টা চলছে শেষের দিকটা, মানে আমির হোসেন আমুর লোকজন আরো কিছু স্মাগলিং এর লোকজন যে ছিল, তারা হচ্ছে তানভীর যখন অপারেশনে বার হতো, শুধু সিও ছিল আর আমার হাজবেন্ড ছিল চুয়াডাঙ্গাতে। ও মানে এদের মুভমেন্টের সময়, তানভীরের মুভমেন্টের সময় মানে ওটা একটা আতঙ্ক ছিল ওইখানকার স্মাগলিং জোনের যে জায়গাগুলো ছিল। তো এই অপারেশন গুলার সময় তানভীর যে কাজগুলা করতো, বা ওখানে যখন 27 রমজান ছিল, একবার ছুটিতে আমরা ওইখানে ছিলাম চুয়াডাঙ্গাতে, 26 রোজাটা শেষ হওয়ার পর থেকে ফায়ারিং শুরু শুরু হলো বর্ডার এরিয়াতে। আমার হাজবেন্ড আর থাকতে পারলো না, ওকে চলে যেতে হলো বর্ডারে। মানে এত ফায়ারিং, ওখানে মানুষ মেরে ওরা টেনে নিয়ে চলে যায়। সেই ঈদ পর্যন্ত থেকে আপনার চাঁদ রাতের পরে সেই সেখান থেকে ফ্ল্যাগ মিটিং করে তানভীর ডেড বডি নিয়ে আসলো। মানে এইভাবে করে ওই সময়কার দিনগুলা পার হতো আমাদের। তো আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মানে ভারতের সাথে সবসময় এই ধরনের, বিএসএফ এর সাথে বিডিআর মানে সবসময় এই ধরনের এগুলো লেগে থাকতো। তো এত জুনিয়র অফিসারের কিন্তু এই জিনিসগুলা অনেক করতে হয় আর কি, সামলাতে হয়। হ্যাঁ, যে বর্ডারে গিয়ে থাকা বা এই ধরনের, যখন এর থেকেও বড় কিছু হয়ে যায় তখন সিনিয়র অফিসাররা আসেন। তো এগুলো সামলে কিন্তু তাকে কাজ করে আসতে হতো। আর তানভীরকে একটা পর্যায়ে বারবার ওর গাড়ির উপরে হামলা হতো। হ্যাঁ, এই কারণে কিন্তু একটা সময় কুষ্টিয়া সেক্টর থেকে ওকে পোস্টিং করিয়ে, মানে আমি ছিলাম গাড়িতে সেদিন তানভীরের গাড়িতে, আর তানভীর অপারেশনে বার হয়েছিল ইয়েকে নিয়ে, টুয়াইসি ভাইয়ের গাড়ি নিয়ে। টুয়াইসি ছিল না ব্যাটালিয়নে, তো টুয়াইসির গাড়ি নিয়ে বার হয়েছিল, তানভীর মনে করে গাড়ির উপর অ্যাটাক হয়েছিল। তো ওই কারণেই ওই সময়টা যে তানভীরের পোস্টিং করিয়ে রংপুরে দিয়ে দেওয়া হয়। তো এই যে টার্গেট করার কথা আপনাকে বললাম, রংপুরে আসার পরেও সেটা একেবারে প্লেন ল্যান্ডে রংপুরে, কিন্তু তানভীরকে প্রায় সময় লালমনিরহাটে যেতে হতো। হ্যাঁ, আবার তানভীরকে এদিকে পঞ্চগড়েও যেতে হতো। পঞ্চগড়েও কিন্তু আপনার অ্যাডজুটেন্ট ছিল, কিন্তু পঞ্চগড়ের অ্যাডজুটেন্ট তানভীর দুজন মিলেই কাজ করতো ওই সাইড গুলায় গিয়ে। তো এই ওই বর্ডার এরিয়া গুলাতে কিন্তু অফিসারদেরকে এরকম মিলিত হয়েই কাজ করতে হয় বিভিন্ন সময়। আর আরো একটা জিনিস যেটা পরবর্তীতে আমি দেখেছি যে আমাদের রংপুর রংপুরে একজন মানে এটাকে আপনার পিলখানাতে যে ওদের মানে তাদের যে গোয়েন্দা সংস্থাটা থাকে, এটাকে এখন কি বলে আমার ঠিক মনে নাই, তখন এটা ভুলে গেছি। তখন একজন অফিসার ছিলেন, উনি ছিলেন হচ্ছে মনে হয় মেজর মকসুরুল। তো উনি বিভিন্ন ব্যাপারে একটু বিতর্কিত ছিলেন ওই সময়। পরবর্তীতে দেখলাম যে উনি হচ্ছে, আমি যে বাসাটায় ক্যান্টনমেন্টে থাকতাম ওই বাসাতেই থাকেন উনি, ফুললি আওয়ামী লীগের। হ্যাঁ, তো এই ভদ্রলোক প্রায় সময় আমাদের আগে যে সেক্টর কমান্ডার ভাই ছিলেন ওনার সাথেও তার সমস্যা হতো, পরবর্তীতে সেক্টর কমান্ডার হয়ে আসলেন। কর্নেল আফতাব শহীদ, কর্নেল আফতাব পিলখানায় শহীদ হয়েছেন। তারপরে দেখলাম যে তানভীর যে বিভিন্ন জায়গায় অপারেশনে যেত, এই জিনিসগুলোতেও মানে একটা সময় বুঝতে পারলাম যে এই জিনিসগুলাতে উনি অতটা হ্যাপি না, কোথায় ওনার হ্যাপি থাকার কথা। হ্যাঁ, তো তারপরে তো পিলখানা হত্যাকাণ্ডটা হয়ে গেল।